গত 17 নভেম্বর 2025 রোজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ মানবতা বিরোধী অপরাধে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ ও তাদের সমস্ত সম্পদ ক্রোক করে জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের মাঝে বিতরণের আদেশ দিয়েছে। আর একই মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন 5 বছরের কারাদণ্ডাদেশ পেয়েছেন। 2024 সালের জুলাইয়ের ছাত্র জনতার গণ আন্দোলন দমাতে সংঘটিত হত্যাকাণ্ড এবং বিগত 15 বছর যাবৎ রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংঘটিত গুম ও বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মজার বিষয় হল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সরকারই গঠন করেছিল 2010 সালে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে। ট্রাইব্যুনাল হলো একটি বিশেষ বিচারিক প্রতিষ্ঠান যা কোনো নির্দিষ্ট ধরনের মামলা বা বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত হয় এবং প্রচলিত আদালতের চেয়ে এর এখতিয়ার সুনির্দিষ্ট থাকে। একে আধা বিচারিক ব্যবস্থা বা কুয়াজে জুডিশিয়ালও বলা হয়। ট্রাইব্যুনাল বিভিন্ন ক্ষেত্রে যেমন আন্তর্জাতিক অপরাধ, দ্রুত বিচার অথবা শ্রমিকদের আপিল নিষ্পত্তির জন্য কাজ করতে পারে। গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি গঠন করা যায়, যেখানে আসামি গ্রেফতার, বিচার এবং সাজা দেওয়া যায়। আন্তর্জাতিক অপরাধ আইন 1973 হল 1973 সালে পাশ হওয়া একটি আইন, যা লক্ষ্য ছিল যুদ্ধকালীন সময়ে সংঘটিত গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সহ আন্তর্জাতিক আইনের অন্তর্ভুক্ত সকল অপরাধের বিচার করা। এই আইনে সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা ও এর সহায়ক বাহিনীগুলোর সদস্যদেরও আটক ও ফৌজদারি আইনের অধীনে দণ্ডদান করা যায়। সুপ্রিম কোর্ট যাতে এই আইনটিকে মৌলিক অধিকারের পরিপন্থী হবার কারণ দেখিয়ে একে অসাংবিধানিক ঘোষণা না করতে পারে, সেজন্য সংবিধানের প্রথম সংশোধনীতে সে ব্যবস্থাও করা হয়েছিল। তবে সময়ের বিবর্তনে এ আইনের সংশোধনী এনে বেশ কিছু ধারা সংযোজন ও বিয়োজন করা হয়েছে। আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিম্নোক্ত অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল, সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা রাখে। ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, ক্রাইমস অ্যাগেইনস্ট পিস বা শান্তি বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধ অপরাধ, 1949 সালের জেনেভা কনভেনশন বিরোধী কাজ, আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধ। এ আইনে যুদ্ধ অপরাধের ব্যাখ্যায় খুন, নির্যাতন, বেসামরিক লোকদের বাংলাদেশের রাজ্য সীমায় দাস শ্রমিক হিসেবে ব্যবহার এবং দেশ থেকে বিতাড়ন, যুদ্ধবন্দী ও সাধারণ বন্দীদের হত্যা এবং সামরিক প্রয়োজনের বহির্ভূত ধ্বংসাত্মক কার্যকলাপ, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পত্তি দখলকে অন্তর্ভুক্ত করা হয়। 2008 সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করে। সে বছর 29শে ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করার পর আওয়ামী লীগ 1971-এর যুদ্ধ অপরাধী ও মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে 2009 সালের 29শে জানুয়ারি জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর আলোকে ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত একটি প্রস্তাব সংসদে পাশ করা হয়। সংসদে গৃহীত প্রস্তাবের বাস্তবায়নে তৎকালীন সরকার বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 অনুযায়ী তদন্ত ও বিচারের উদ্যোগ গ্রহণ করে এবং সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণাটি আসে 2009 সালের 25শে মার্চ। অতঃপর আইন কমিশনের সুপারিশ বিবেচনা করে 1973 সালে প্রণীত আইনকে সংশোধন করে 2009 সালের 9 জুলাই জাতীয় সংসদে মৌখিক ভোটে পাশ করা হয়। এরপর 2010 সালের 25 মার্চ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। বিচার কার্যক্রম পরিচালনার জন্য পুরাতন হাইকোর্ট ভবনকে আদালত হিসেবে প্রস্তুত করা হয়। পরে 2012 সালের 22 মার্চ ট্রাইব্যুনাল 2 নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। তবে 2015 সালের 15 সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল বহাল রাখা হয়। কিন্তু হাসিনা সেই মেয়াদে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয় কেবল জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ ও বিএনপির বর্ষিয়ান নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে। এই পুরো বিচার প্রক্রিয়া ছিল অত্যন্ত বিতর্কিত। তখনকার আইনের সংশোধনী ছিল বিতর্কিত। সাক্ষ্যদের সামঞ্জস্যহীন জবানবন্দি, স্কাইপ কেলেঙ্কারি, শাহবাগে ফাঁসির দাবিতে স্টেট স্পন্সর্ড আন্দোলন, সাক্ষী গুম, কল ফাঁস সহ নানা অনিয়মের মধ্য দিয়ে স্পষ্ট হয় সে বিচার ছিল সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। এমনকি তখন সরকারের পক্ষের সাক্ষ্যদের জোরপূর্বক সাক্ষ্য দানে বাধ্য করা হয়। 2024-এ হাসিনার পতনের পর একের পর এক সাক্ষীর জবানবন্দিতে তা প্রকাশ পায়। গত বছর শেখ হাসিনার পতনের পর অক্টোবরের জুলাই সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্দেশ্যে নতুন করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর এবছরের মে মাসে ট্রাইব্যুনাল 2 চালু করা হয়।
যে মামলায় শেখ হাসিনার রায় হল তা জুন 2025 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 কর্তৃক প্রসিকিউশনের মামলাটিকে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সমন্বিত ও পদ্ধতিগত সহিংসতা হিসেবে গ্রহণ করার মধ্য দিয়ে বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ভাগ্যের পরিহাস হচ্ছে যে ট্রাইব্যুনালে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিরোধী নেতৃবৃন্দদের ফাঁসি দেওয়া হয়েছিল, সেই একই আদালতে হাসিনা পেল তার নিজের অপরাধের বিচারের রায়, মৃত্যুদণ্ড।